জানলার ধাপটায় পা জড়ো করে বসে আছে মেঘলা। তার চোখ দুটো বাইরের আকাশের দিকে। উন্মনা। কত কাল যেন হয়ে গেল সে এভাবেই বসে আছে। অথবা হয়তো কিছুক্ষণই হয়েছে, ঠিক বুঝতে পারছে না মেঘলা। দৃষ্টি ভরা হাসি নিয়ে জানলায় দৌড়ে এসে বসেছিল সে। আনন্দে তাকিয়েছিল আকাশের দিকে। তারপর সেই অভিব্যক্তি কি জানি হয়তোবা অজানা কিসের এক প্রতীক্ষা করতে করতেই শূন্য দৃষ্টিতে মিশে গেছে। এখন সে চেয়ে আছে, শুধুই চেয়ে আছে বাইরের দিকে। শেখরবাবুর কটা দিন খুব ব্যস্ততায় কেটেছে। পুজোতে 2-3টে পত্রিকার বায়না মেটানো, ঘরের কিছু কাজ, তার উপর নিজের শরীরটাও বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছে না। হাই ব্লাড প্রেশার, মেজাজ হারানো, অসুস্থ বোধ হওয়া, সব মিলিয়ে একঘেয়ে বিরক্তি। ডাক্তার বলেছে এই বয়সে বেশি খামখেয়ালি না হতে, বাধা রুটিন মানতে। কিন্তু সে কি আর হবার? ডাক্তারকেও শেখরবাবু বলে এসেছেন, সারা জীবনটা তো খামখেয়ালিপনা করেই কাটিয়ে এলাম ডাক্তার, এই বয়সে এসে হঠাৎ করে তা পাল্টাই কি করে বলো তো? তবে কথাটা সত্যি। পাল্টাতে যে তিনি চাননি তাও নয়। বহুবার চেষ্টা করেছেন জীবনটাকে ঘড়ির কাঁটায় বেঁধে দেবেন, কিন্তু বারবার ব্যর্থ হয়েছেন। কোনো কিছুতেই বাধা পড়েননি তিনি। না, এ তার অহংকার নয়, বরং অতৃপ্তি। সারা জীবনটায় শরীর, কাজ, এমনকি এতগুলো প্রেমের একটাও তো তাকে চিরকালের জন্য বেঁধে রাখতে পারল না। অথচ বাধা তো তিনি পড়তেই চেয়েছিলেন। কেউ কি তাকে বুঝতেই পারল না? নাকি সে তার নিজেরই দোষ? এতদিন এসব চিন্তার ভ্রুক্ষেপও করেননি তিনি, কিন্তু এ বয়সে এসে কোথাও যেন চিন্তাগুলো চলে আসছে। বোধহয় বুড়ো হয়ে যাচ্ছেন তিনি। না, এসব ভেবে কি হবে? অনেকদিন হলো মেঘলার দিকে খেয়াল করা হয়নি। কথাটা ভাবতেই বিছানা থেকে উঠে টেবিলের সামনে থেকে চেয়ারটা টেনে একবার বসলেন শেখরবাবু। ভাবলেন এবার তার কাছে একটু যাওয়া দরকার। উন্মনা দৃষ্টিটা প্রায় জড়বস্তুতে পরিণত করে দিয়েছিল মেঘলাকে। যেন 1000 বছরের প্রতীক্ষা পাথর হয়ে জমে আছে। শেখরবাবুর স্পর্শে আচমকা নড়ে উঠল মেঘলা। শেখরবাবু হেসে বললেন, শেষবার তো তোকে এই জানলার ধারটায় এভাবেই বসে থাকতে দেখেছি রে মেঘ, সেই থেকে বসে আছিস বুঝি? মেঘলা হাসল, স্মিত হাসি, আর বোধহয় অস্ফুটে বলল, কি জানি। শেখরবাবু বললেন, চল। মেঘলা জানতে চাইল, কোথায়? শেখরবাবু শুধু বললেন, চল না। মেঘলার মা আছে, তবে বাবার কথা সে জানে না। যেদিন থেকে মেঘলা তার শরীরে প্রাণ অনুভব করতে শিখেছে, শেখরবাবুকেই তার অভিভাবক বলে জেনেছে। তিনি যা বলেছেন তাই করেছে। তার স্নেহের আঙুলগুলো ধরেই শৈশব, কৈশোর পেরিয়ে হাঁটতে হাঁটতে আজ যৌবনে আসা মেঘলা। তার পছন্দের ছাঁচেই নিজেকে গড়ে তোলা। শেখরবাবু বলে উঠলেন, ছোটবেলায় কত তিরিং বিরিং করতিস, যত বড় হচ্ছিস তোর তিরিং বিরিং কমছে। এ কিন্তু আমি মানব না। তোমার ফড়িংবাজি কমালে কিন্তু চলবে না। এ আমি একেবারেই। মা, তিরিং বিরিং আমি কোথায় কমালাম? আচ্ছা, শেষবার তোমার মনে আছে শ্যামাটা কোত্থেকে একটা দোয়েল পাখি কিনে নিয়ে এলো, আর আমি চুপি চুপি খাঁচা খুলে সেটাকে উড়িয়ে দিয়েছিলাম। শ্যামা জানতে পেরে সে কি রাগ! ও যত রাগ ছিল আমার তত হাসি পাচ্ছিল। দুষ্টুমিটা করতে কিন্তু আমার দারুণ মজা লেগেছিল। তারপর এক ছুটে বারান্দা থেকে ভেতরের ঘর, আর তারপর জানলায় এসে চুপচাপ বসে পড়েছিলাম। জানো, তারপর জানলা দিয়ে পাখিটাকে উড়ে যেতে দেখেছিলাম। উড়ছিল উড়ছিল, উড়েই যাচ্ছিল। তারপর কোথায় মিলিয়ে গেল
আমি দেখতেই থাকলাম। আবার যেন অন্যমনস্ক হয়ে গেল মেঘলা। কি রে, বেশ তো বলছিলি, আবার কি হলো? শেখরবাবুর কথায় যেন চোখ নামিয়ে মেঘলা বলল, মা বলে বড় হচ্ছি তো, এখন কি আর অত লাফালে চলে? তারপর মুখ বেঁকিয়ে বলল, আহা, তুমি ভারী জানো না জানো, মা তো তোমার সামনেই বলে, তখন তো খালি মিটি মিটি হাসো। হো হো করে হেসে ওঠেন শেখরবাবু, বলেন, মায়েদের মুখে যে অমন কথাই মানায় রে মেঘু, তা বলে তুই কিন্তু দুষ্টুমি ছাড়িস না। তারপর একটু নিস্তব্ধতা চলে দুই পক্ষে। শেখরবাবু আবার বলেন, সত্যি রে মেঘ, বড় হয়ে গেলি। তা হ্যাঁ রে, এবার তো একটা প্রেম করতে হয় নাকি, না সেটাও আমাকেই খুঁজে দিতে হবে? মেঘলা যেন একটু লজ্জা পায়। অয়ন একেবারে শেখরবাবুর মতো, ঠিক তারই যৌবনের প্রতিচ্ছবি। সেই একরকম খামখেয়ালি, সেই একই রকম প্রাণ খুলে আসা, আবার রেগে গেলে কি ভারী বদমেজাজ। তার মতোই অয়ন রোজ কত ভালোবাসা আয় করে, আবার তার অদ্ভুত স্বভাবটার জন্য হারিয়েও ফেলে কত। কিছুই যেন সে সঞ্চয় করতে শেখেনি, একদম বেহুশ একটা ছেলে। না আছে ভালোবাসা পাওয়ার কৃতজ্ঞতা বোধ, না আছে সেসব হারানোর ভয়। অয়ন ছবি আঁকে, নামডাক বেশ একটু হয়েছে, তবে বদনামও আছে পাল্লা দিয়ে। এই তো ওর শেষ প্রদর্শনীতে শহরের এক বিখ্যাত ব্যবসায়ী এসেছিলেন। একটি ছবি তার ভারী পছন্দও হয়, কেনে নাও। তারপর অয়নকে বলেন, তোমার এই ছবিটি আমার ভারী পছন্দ হয়েছে, ঠিক যেন আমার ডাইনিং এর দেওয়ালটার জন্যই ছবিটা তৈরি। সে কি খেয়ালে ছিল কে জানে, দুম করে বলে বসে, এরকম ভাবার কোনো কারণ নেই, বরং ভাবুন এই ছবিটার জন্যই আপনার ডাইনিং এর দেওয়ালটা তৈরি। ব্যাস, আর যায় কোথায়। অয়ন রায় উঠতি শিল্পী, কি ভারী দেমাকি। দিকে দিকে ছড়িয়ে পড়ে সে কথা। অয়নকে ভাবতে বসলে শেখরবাবুর মুখে হাসি আসে। হ্যাঁ, একেবারে পাগল ছেলে। তিনি যেমন ছিলেন, ক্ষণিকের আলাপে লোককে আপন করে নেন, নিমিষের খেয়ালে বছরের হৃদ্যতা নষ্ট করে ফেলেন। বইপাড়ায় কত লোকের সাথে যে তার বন্ধুত্ব আর কত লোকের সাথে ঝামেলা, সে হিসেব তার নিজের কাছেই নেই। প্রকাশকদের সাথে তার সম্পর্ক যেন রোদ বৃষ্টি খেলার মতো। এই বইপাড়াটাই যদি মিডিয়াতে সাবজেক্ট হিসেবে পপুলার হতো, স্টোরি নিয়ে কি আর কাউকে ভাবতে হতো? প্রচুর নিউজ প্রিন্ট এই শেখর মুখোপাধ্যায় একাই খেয়ে নিতেন। আপন মনে হেসে ওঠেন শেখরবাবু। অয়নের চরিত্রটাকে তিনি ভালোবাসেন, আর হবে নাই বা কেন? নিজেকে ভালো না বেসে কেউ থাকতে পারে? আচ্ছা, মেঘলার সাথে অয়নকে কেমন লাগবে? ওদের আলাপটা কি করিয়ে দেওয়া দরকার এবার? বেশ কিছুদিন কেটে গেছে। মেঘলার সাথে অয়নের প্রেম অনেকটা এগিয়ে গেছে। কিভাবে তাদের আলাপ হলো সে দৃশ্য খুব সাদামাটা, কোনো নাটকীয়তা নেই। তবে ওদের প্রেমটা একদম অন্যরকম। কিভাবে অন্যরকম তা বলে বোঝানো যাবে না। মেঘলার সামনে কিন্তু অয়নকে একেবারে অপ্রতিভ দেখায়। বাইরে এত দাপট, এত বেপরোয়া চলাফেরা, মেঘলার সামনে এলেই কেমন যেন মন্ত্রমুগ্ধ হয়ে যায় সে। মেঘলার মধ্যে যা কিছু বিশেষ, তা হল স্বভাব থেকে সাজ পোশাক সর্বত্র এক সাধারণত্বের ছাপ। অসাধারণ বলতে শুধু ওর চোখ দুটো, যেন জল টলটল করছে দুটো গভীর দিঘিতে, অথবা জল ভরা বাদলে মেঘ, এই বুঝি বৃষ্টি হয়ে ঝরে পড়বে। অয়ন শুধু সেদিকে তাকিয়ে কেমন যেন হয়ে যায়। বোধহয় মনে মনে ওর নামটা খুঁজতে থাকে ওর চোখে তাকিয়ে। তবে কিছুদিন হলো অয়নের মনে একটা আশঙ্কা কাজ করছে। কিসের তা সে ধরে উঠতে পারছে না। সেদিন পড়ন্ত বেলার রোদে দাঁড়িয়েছিল মেঘলা। লাল রোদে ওর খোলা চুলগুলোকে অয়নের যেন এলোমেলো তুলির আঁচড় মনে হচ্ছিল। মুখটা কি আলোকিত, কিন্তু শরীরটার দিকে তাকিয়ে
একটু যেন কেমন লাগলো। মেঘলার সংসার সচ্ছল নয়, হয়তো সেই মলিনতাই ওর অঙ্গে। তবু যেন মনকে মানাতে পারছিল না অয়ন। মেঘলা তাকে হঠাৎ জিজ্ঞেস করলো, কি দেখছো অমন করে? অয়ন বলল, তোমার নাম মেঘলা বটে? মেঘলা ঠোঁট উল্টে একটু হাসলো। অয়ন এবার বলল, আমার কেমন মনে হচ্ছে বলবো? বলো, কি বলবে? তোমার তো সব আজগুবি কথা, মাথা মুন্ডু কিছুই। তুমি সূর্যাস্তের মতো সুন্দর, কিন্তু বোধ হয় সূর্যাস্তের মতোই ক্ষয়িষ্ণু। মেঘলা শুধুই তাকিয়ে রইল। শরীরটা ক্রমশ খারাপ হচ্ছে শেখরবাবুর। মাথাটা ঠিক কাজ করছে না। কোথা থেকে যেন একরাশ দ্বিধা তার মনকে ঘিরে ধরছে শ্যাওলার মতো। কত হিসেব যেন মেলাতে হবে তাকে, আর সে কি শক্ত হিসেব। সারা জীবনটা বেহিসাবি হয়ে কাটানোর পর এই অশক্ত শরীরে হিসেবের বোঝা তিনি কি আর নিতে পারেন? অথচ এই হিসেব যে তার একান্ত দায়, তাকে মেলাতেই হবে। মেঘলা আর অয়নের সম্পর্কটা যে অনেক এগিয়ে গেছে, এবার যে তাদের প্রেমটার পরিণতি পাওয়া দরকার। কিন্তু না, মেঘলাকে তিনি কিছুতেই অয়নের হাতে তুলে দেবেন না, দিতে পারেন না। কিন্তু মেঘলা কি ভাববে? সেই ছোট্ট থেকে আজ পর্যন্ত মেয়েটাকে তিনি যেমন বলেছেন সে তেমন করেছে। এক মুহূর্ত একবারের জন্য অবাধ্য হয়নি সে। তিনি যেমন চেয়েছেন সে তেমন ছাঁচে নিজেকে গড়েছে, যেমন শিখিয়েছেন তেমন কথা বলেছে। ওর দুষ্টুমি, ওর বড় হওয়া, ওর লজ্জা, ওর প্রেম, ওর প্রতিটা অভিব্যক্তি তার মর্জিমাফিক হয়েছে। কিন্তু এবার কেন মেনে নেবে মেঘলা? এতকাল সব কথা মেনে এসেছে বলে তার এই সিদ্ধান্তটাও যে মেঘলাকে মেনে নিতে হবে এমন তো কথা নেই। কথা আছে, হ্যাঁ হ্যাঁ, এমনটাই কথা আছে। মেঘলার ভাগ্যে অয়ন কিছুতেই থাকতে পারে না। অয়নের ভাগ্যেও মেঘলা নয়, কিছুতেই না। কেন কেন? কাজল কি থেকেছিল? কাজল কি থাকতে পেরেছিল শেখরের সঙ্গে? পারেনি। কাজল শুধু থাকতে চেয়েছিল। কাজলের রোগটা যখন ধরা পড়ল, হাজার চেষ্টা করেও তো বাঁচাতে পারেনি শেখর তাকে, ধরে রাখতে পারেনি। তার শরীরটা একটু একটু করে ক্ষয়ে গিয়েছিল। ব্রেক ফেল করা গাড়ির মতো দৌড়নিবার গতিতে এগিয়ে গিয়েছিল অনিবার্য পরিণতির দিকে। জীবনে একবারই তো শেখর তার সমস্ত উদাসীনতার রাজ্যপাট শিখিয়ে তুলে দু হাতে কাজলকে টেনে ধরে রেখে দিতে চেয়েছিল। জীবনমুখী হয়েছিল, কিন্তু তাও সে তো পারেনি। তারপর কত প্রেমের মধ্যে সারা জীবন ধরে খুঁজেছে কাজলকে, আর পায়নি। সে যখন পায়নি, অয়নি বা পাবে কি করে? না, এ তো হতে পারে না। অয়নকেও তার মতো সারা জীবন খুঁজতে হবে মেঘলাকে, আর মেঘলাকেও। শেখর বাবু আছেন? শেখর বাবু! দরজায় কারো গলা পেয়ে ভাবনার ঘোর কাটল শেখর বাবুর। টেবিলটা ধরে উঠে দাঁড়িয়ে কিছুটা অসমর্থ পায়ে এগিয়ে গেলেন। ও নিহার, এসো এসো, বসো। বসার সময় আজ নেই শেখর বাবু। আপনার শরীর ভালো তো? তোমাদের খালি ওই এক কথা, শরীর ভালো তো? আরে আমি ভালো কিনা জিজ্ঞেস করো না তো একবারও। ওই একই হলো। আপনি হলেন লেখক মানুষ, আর আমি নেহাত প্রকাশকের ভাই ফরমাস খাটি সামান্য মানুষ। আমার কাছে আপনি আর আপনার শরীর একই মানে। যাগ্গে, যে কাজে আসা। আমায় একবার খোঁজ নিতে বলা হলো। আপনার গল্প তৈরি তো, আর কিন্তু 3 দিনের মধ্যে চাই। হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবে। বেশ, আসি তাহলে। যাচ্ছিলাম এ পথে, তাই একবার জিজ্ঞেস করে যাওয়া আর কি। হ্যাঁ, এসো। দরজাটা বন্ধ করে টেবিলের সামনে এসে বসলেন শেখরবাবু। বিহ্বলতা তাকে আবার গ্রাস করল। চোখ দুটো খুব আতঙ্কিত, মুখের পেশিগুলো শক্ত হয়ে আসছে, যেন নিজের সাথেই এক অসম লড়াইয়ে নেমেছেন। ঘোরের মতো এসে গেল তার। বলতে লাগলেন, মেঘলার সাথে আজ কথা বলতেই হবে। না, মেঘলাকে আজ বলতেই হবে। সময় এসে গেছে। এবার তোমার শরীরে সেই দুরারোগ্য ব্যাধিটা ধরা পড়ার কথা। তুমি জানো না,
তোমার তো রোগ হয়েছে, ভীষণ রোগ। তুমি মানতে পারো বা না পারো, তোমায় যে এবার মৃত্যুর দিকে এগিয়ে যেতেই হবে মেঘলা। তোমাকেও কাজলের মতো চলে যেতে হবে, হবেই। এটাই তোমার ভবিতব্য। আর 3 দিনের মধ্যে তোমায় শেষ করব আমি। প্রকাশককে কথা দিয়ে দিয়েছি যে আর তো দেরি করা চলে না। শেখর, কে? আমি অয়ন। অয়ন? কি বলতে এসেছো? মেঘলার কি হয়েছে? মেঘলার? মেঘলার কই কই কিছু হয়নি তো? কিছু লুকোচ্ছ না তো শেখর? লুকোবো না, না লুকোতে যাবো কেন? না না ধুত, এসব কি শুনছেন তিনি? আমার কি হয়েছে? তোমার তোমার কই 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 কিছু হয়নি তো? কি হবে? কিচ্ছু না, কিচ্ছু না। না না, এসব তার মনের ভুল। গল্পের চরিত্র আবার কথা বলে নাকি? বলে কি না? তাহলে এতদিন এই চেয়ারে বসে দিনের পর দিন মেঘলার সাথে যে তিনি কথা বলেছেন, সে কি মিথ্যে? মিথ্যে নয়, কথা তো তিনি বলেন। তবে তবে তিনি কিভাবে বলবেন মেঘলাকে তার সিদ্ধান্তের কথা? না, এ তিনি বলতে পারবেন না। মেঘলা তো ফিরে আসতে চায়নি। 2য় খণ্ডের শেষে কিশোরী থেকে যুবতী করেছিলেন তো তাকে তিনি। দৌড়ে গিয়ে জানলার ধাপটায় বসেছিল সে। আকাশের দিকে তাকিয়ে মুক্তির হাসি খুঁজে নিয়েছিল মেঘলা। কিন্তু সে তো সেখান থেকে আর উঠে দাঁড়ায়নি। সে কি আর দাঁড়াতে পারে যদি না তিনি ওকে আবার স্পর্শ করেন? কেন করতে গেলেন ওকে আবার স্পর্শ? না, মেঘলার কোনো দোষ নেই। ওকে এই পরিণতি তিনি কিছুতেই দিতে পারেন না। শুধুমাত্র নিজের কথা লিখতে গিয়ে, কাজলের কথা লিখতে গিয়ে এই শাস্তি তিনি দিতে পারেন না। যে যন্ত্রণাকে চেপে রেখে তিনি বেঁচে রয়েছেন, সে তো এক অনন্ত প্রতীক্ষা। মৃত্যু তার কাছে আর যন্ত্রণা অবসানের একটা অপেক্ষা মাত্র। এই প্রতীক্ষার শাস্তি, এই বিচ্ছেদের পরিণতি তিনি কিছুতেই উপহার দেবেন না ওদের দুজনকে। ওদের মধ্যে যে তিনিই রয়েছেন, জীবন দিয়ে যে কষ্ট পেয়েছেন, ওদের মধ্যে আরো একবার সেই কষ্ট তিনি পেতে পারবেন না। সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন শেখরবাবু, উপহার দেবেন ওদের। অপেক্ষা, হ্যাঁ, অপেক্ষাই করবে ওরা। তার মেঘলা উপন্যাসের শেষ খণ্ডে এই মুহূর্তে ওরা দুজন পরস্পরের মিলন প্রত্যাশী। এই প্রত্যাশার মুহূর্ত যে কি সুখের, সেই অনুভূতির ক্ষণিক সুখ জীবনে শেখরবাবু একবারই পেয়েছেন। ওদের সেই সুখ হোক চিরদিনের। এই মুহূর্তে থমকে যাক ওদের সময়। আর লিখবেন না তিনি, লিখবেন না শেষ খণ্ড। শেখরবাবুর চোখ দুটো স্থির হয়ে আসতে থাকল। বুকে চিনচিনে একটু যন্ত্রণা, দৃষ্টি জুড়ে এক শান্তির আলো ঘিরে ধরল তাকে। তারপর মাথাটা ঝুঁকে পড়ল টেবিলের উপর। পাণ্ডুলিপির বেশ কটা পাতা টেবিলে পড়ে রইল, বেশ কটা উড়ে মাটিতে ছড়িয়ে পড়ল। অয়ন আর মেঘলা পাণ্ডুলিপির 49 আর 50 নম্বর পাতায় অক্ষরের শিকলে বন্দী হয়ে পরস্পরের জন্য অপেক্ষা করতে লাগল। শেখরবাবুর শেষ গল্পটা আর শেষ হল না।